পিটিয়ে চামড়া গুটিয়ে দেবে। এই পিটুনির ভয়ে জমি বিক্রি করতে হয়েছে, কিন্তু আমার প্রশ্ন যে ওরে জমি এলো কোত্থেকে? তাহলে তো প্রশ্ন উঠে যাবে যে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদত আছে। মোট ৭৮ কোটি টাকার কথা উল্লেখ রয়েছে নথিতে। এটাও সামান্য। মমতা গোটা রাজ্য থেকেই চাকরি বিক্রি করে ৫০০ কোটি টাকা তুলেছেন। আরও অনেক আসল তথ্য সামনে চলে আসবে, আরও 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 দুর্নীতির করুণ কাহিনী বেরোবে। পশ্চিমবঙ্গের মানুষের মর্যাদা যে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে তা ভাবতে পারবেন না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ রায় বেঁচে থাকলে তারা বক্সি এবং ফেলুদার গল্পের জন্য আর এদিক ওদিক খুঁজতেন না। মোটামুটিভাবে এই চার্জশিট এবং তৃণমূলের কার্যকলাপ, তা থেকেই তারা অনেক অনেক গোয়েন্দা গল্প তৈরি করতে পারতেন। কীভাবে চুরি করতে হয়, প্রশাসনের থেকে কত দক্ষতার সঙ্গে টিম তৈরি করতে হয়, কিভাবে আইএএস অফিসারদের সঙ্গে যুক্ত করতে হয়। আজকে আমার খুব খারাপ লাগছে যে না সত্যজিৎ রায় বেঁচে আছেন, না শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন। এই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে খুব পরিকল্পনা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা স্বাস্থ্যকে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে কলকাতার কালীঘাট শ্মশানে নিয়ে যাচ্ছেন। এই গল্পটা আপনাদের কে দিল? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানিয়েছে, কোনো পত্র আপনারা দেখেছেন? না না, কথা হচ্ছে যে যাদের থেকে প্রচুর টাকা নিয়েছে চাকরি দেয় তারা তো পিটিয়ে চামড়া গুটিয়ে দেবে। এই পিটুনির ভয়ে জমি বিক্রি করতে হয়েছে, কিন্তু আমার প্রশ্ন যে ওরে জমি এলো কোত্থেকে? এত জমি বিক্রি করলেন কি করে? এবং একজন দুজনের তো ব্যাপার না, অনেকের থেকে টাকা নিয়েছেন, যারা টাকা ফেরত দিতে পারেননি তাদের হয়তো জীবন রক্ষার ভয়ে জমি বিক্রি করেছেন। সেই জমি তিনি কোত্থেকে পেলেন, এটাও একটা তদন্তের অন্তর্ভুক্ত হওয়া দরকার। দেখুন, আমি জানি না কোনো একজনের নামে কি করে ৩৭ কাঠা জমি কলকাতা শহরে নথিভুক্ত থাকতে পারে। কেন আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট যদি কার্যকর হয় তাহলে পারে না। যদি একজনের নামে জমি থেকে থাকে, সেই জমি বিক্রি হয়ে থাকে, তাহলে তো প্রশ্ন উঠে যাবে যে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদত আছে। তা নাহলে আরবান ল্যান্ড সিলিং ডিপার্টমেন্ট ঘুমিয়ে থাকলেন, আইজিআর ঘুমিয়ে থাকলেন, তারপর জমি ট্রান্সফার হলো। এ তো আরও বড় একটা ঘোটালার ইঙ্গিত দিচ্ছে। রাজ্য সরকার দুর্নীতির শাখা প্রশাখকে সর্বত্র ছড়িয়ে ফেলেছেন, কোথাও বাকি রাখেননি, যদি এই ঘটনা সত্য হয়। মোট ৭৮ কোটি টাকার কথা উল্লেখ রয়েছে নথিতে। এটাও সামান্য। মমতা গোটা রাজ্য থেকেই চাকরি বিক্রি করে ৫০০ কোটি টাকা তুলেছেন। তদন্ত আরও নিবিড়ভাবে হলে পরে এবং দেখবেন যখন সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যাবে তখন আরও অনেক আসল তথ্য সামনে চলে আসবে। আর চার্জশিটে বেরিয়েছে বলে আমরা সকলে এখন জানছি, হইচই করছি, কিন্তু আমরা তো সওয়াল করার সময় এই সমস্ত তথ্য হাজির করেছি। এই ব্যাপক দুর্নীতি এবং আরও দেখবেন বিভিন্ন মামলা যা আছে এখনও শুনানি হলে পরে, তদন্ত হলে পরে আরও 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 দুর্নীতির করুণ কাহিনী বেরোবে। পশ্চিমবঙ্গের মানুষের মর্যাদা যে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে তা ভাবতে পারবেন না। একসময় পশ্চিমবঙ্গের মানুষকে লোকেরা সংস্কৃতিবান এবং সৎ বলে সম্মান করতেন। মমতা আসার পরে দুটো ক্ষেত্রেই আমাদের একেবারে মাটির তলায় নামিয়ে দিয়েছেন। এখন পশ্চিমবঙ্গের লোককে দেখে ওরা তোমরা তো স্কুলের চাকরি বিক্রি করো, আর তোমাদের তো মুখ্যমন্ত্রী তো মোটামুটিভাবে ক্যারিকেচার করেন, মানে এইসবগুলো হয়ে গেছে। এটা সার্কাসের ক্লাউনের মতো তার আচার আচরণ আমাদের মান মর্যাদা ধুলায় লুটিয়ে দিয়েছে। কখনো সুজয় কৃষ্ণর বেহালার বাড়িতে, কখনো বেহালার উত্তরসূরি ক্লাবে, কখনো বা লিপস অ্যান্ড বাউন্সের দফতরে টাকার লেনদেন চলতো। সুজয় কৃষ্ণের পরিবর্তে কখনো কখনো ঘুষের টাকা নিতেন তার কর্মচারী নিখিল হাতি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ রায় বেঁচে থাকলে তারা বক্সি এবং ফেলুদার গল্পের জন্য আর এদিক ওদিক খুঁজতেন না। মোটামুটিভাবে এই চার্জশিট এবং তৃণমূলের কার্যকলাপ, তা থেকেই তারা অনেক অনেক গোয়েন্দা গল্প তৈরি করতে পারতেন। কিভাবে চুরি করতে হয়, প্রশাসনের থেকে কত দক্ষতার সঙ্গে টিম তৈরি করতে হয়, কিভাবে আইএএস অফিসারদের সঙ্গে যুক্ত করতে হয়। আজকে আমার খুব খারাপ লাগছে যে না সত্যজিৎ রায় বেঁচে আছেন, না শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন। সাদা ওএমআর শিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সাদা খাতা দিয়েও একজন বাদে প্রত্যেকে পরীক্ষায় পাশ করেছেন। আছে তো, এই তথ্য তো আমরা ইতিপূর্বে সুপ্রিম কোর্টের কাছেও পেশ করেছি। এসএলএসটি মামলা, জানি না সুপ্রিম কোর্ট কবে রায় দেবেন। এই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে খুব পরিকল্পনা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানব উন্নয়ন সূচকের প্রাথমিক হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুটো ক্ষেত্রেই মমতা খুব সাফল্যের সঙ্গে আরএসএসের কর্মসূচি রূপায়িত করবার জন্য এই দুটো ক্ষেত্রকে নষ্ট করেছেন। নষ্ট করে মানুষকে ক্রমশ অনুদান নির্ভর করে তুলেছেন আর ধর্মের ধ্বজা ধরিয়ে দিচ্ছেন।
জগন্নাথ মন্দির হচ্ছে, আমি ওয়ার্ডে ওয়ার্ডে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসরা জগন্নাথ মন্দির করছেন। আরে জগন্নাথ মন্দির হচ্ছে মুখ্যমন্ত্রী, তিনি দীঘায় নাকি জগন্নাথ মন্দির করবেন, তিনি ইমাম ভাতা দিচ্ছেন, পুরোহিত ভাতা দিচ্ছেন, যীশুখ্রিস্টের জন্মদিন পালন করছেন, দুর্গাপূজায় টাকা দিচ্ছেন, শিক্ষা স্বাস্থ্যকে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে কলকাতার কালীঘাট শ্মশানে নিয়ে যাচ্ছেন। এটাই তো ওর একমাত্র কৃতিত্ব। সালাম জানিয়েছেন নিয়োগ মামলায় সিবিআই এবং ইডির হাতে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর সুজয় কৃষ্ণ হোয়াটসঅ্যাপে একাধিকবার তাকে ফোন করেছিলেন। ঘুষের টাকা লেনদেনের বিষয়ে যাবতীয় তথ্য মুছে ফেলতে অনুরোধ করেন তিনি। সুজয় কৃষ্ণ তাকে জানিয়েছেন তিনি নিজে 2টি মোবাইল কালীঘাটের আদিগঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, মুছে ফেলেছেন সমস্ত ইমেল। তার অনুরোধে সালাম কিছু ছবি, ভিডিও এবং অন্য নথিও মুছে ফেলেন। 2024 সালের আগস্ট মাসে অরুণও মোবাইল বন্ধ করে গা ঢাকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সালামকে। দেখুন, এই তাড়াতাড়ি না এই ট্রায়ালটা শেষ করতে হবে, তা না হলে আমার যথেষ্ট আশঙ্কা সুজয় কৃষ্ণ কোনদিন মার্ডার হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন এরপরে কয়েকদিন পরে হয়তো সুজয় কৃষ্ণের মৃতদেহ গঙ্গায় ভাসছে, এবং এটা তৃণমূলের পক্ষে এই ঘটনা ঘটিয়ে দেওয়া খুব বেশি কঠিন কাজ হবে না, কারণ তিনি মূল সাক্ষী। এই এত বড় দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির কলঙ্ক থেকে বাঁচবার জন্য সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু আছে, এবং আগামী দিনে সেটাই তারা কার্যকর করবে বলে আমার আশঙ্কা। নিয়োগ মামলায় সুজয় কৃষ্ণকে গ্রেফতার করেছে সিবিআই। আপাতত অন্তর্বর্তী জামিন পেয়ে তিনি বেহালার বাড়িতেই রয়েছেন। প্রসঙ্গত, সিবিআই এর তৃতীয় অতিরিক্ত চার্জশিটে অভিষেকের নাম উল্লেখের খবর প্রথমে প্রকাশ করেছিল আনন্দবাজার.com। তারপরেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে জানিয়েছেন সিবিআই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। অভিষেক নিজেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে ওই বিষয়ে সিবিআইকে পাল্টা আক্রমণ করেছিলেন। ওই খবরের সূত্র ধরে তৃণমূলের সাংসদ বলেছিলেন, চার্জশিটে দুবার আমার নাম আছে কিন্তু কোনো পরিচয় নেই। সিবিআই ভাববাচ্ছে কথা বলছে কেন? এই অভিষেক কে? তার বিরুদ্ধে যে সমস্ত দাবি উঠে এসেছে সেগুলো তদন্ত সাপেক্ষ। তিনি তো স্বীকার করে দিয়েছেন, তদন্তের তো কিছু নেই। এ তো অকপট স্বীকারোক্তি যে আমার নাম সেখানে রয়েছে, এবং আমার নিযুক্ত আইনজীবী প্রকাশ্যে বিবৃতি দিয়ে প্রেসকে জানিয়ে বলেছেন যে আমার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে। তবে ওই লোকটি দুরন্ত, কি বলবো, দুর্নীতি করা, ঘুষ খাওয়া, কোটি কোটি টাকার লোকটি যে তিনি স্বীকার করেছেন, এ নিয়ে এখন আর কোনো অন্য মতামতের অবকাশই নেই। প্রায় 1.25 ঘন্টার কথোপকথন, ঠিকঠাক হিসাব করলে 72.59 মিনিট। তাতে ধরা পড়েছে মোট 7 জনের কণ্ঠস্বর, তার মধ্যে একটি তোতা পাখি। সেখানে দেখা গেছে যে অভিষেক, আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি। কথোপকথনের সময়কাল 2017 সাল। স্থান সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বেহালার বাড়ি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে সেখানে গিয়েছিলেন তার বেতনভুক কর্মী অরবিন্দ রায় বর্মন। অরবিন্দ সিবিআইয়ের জেরায় দাবি করেছেন যে কুন্তলেরই নির্দেশে সেদিন কথোপকথন নিজের মোবাইলে লুকিয়ে রেকর্ড করেছিলেন। পরে সেই কথোপকথন নিজের ল্যাপটপে চালান করে দিয়েছিলেন। টেট দুর্নীতির সময় নেমে গিয়ে সেই কথোপকথনটি লিখিত আকারে তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সঙ্গে আদালতে পেশ করেছে সিবিআই, যখন সেই ল্যাপটপ উদ্ধার করা হয়। এই তো সবই স্বীকারোক্তির চার্জশিটে আছে। আমি আবারও বলছি, আপনারা গল্প লিখে ফেলুন। এই যে তথ্য দেওয়া হয়েছে তার ভিত্তিতে, যে মুখ্যমন্ত্রী হইয়া কীভাবে দুর্নীতি লালন পালন করিতে হয় তার দিশা বলে লিখে ফেলুন। বিশ্ববিদ্যালয়ে এবার ভাষণ দিতে লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 21শে মার্চ তিনি বিদেশ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর। বিশ্বের অন্যতম প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ভাষণ দিতে যাচ্ছেন, এবং সাবজেক্ট হচ্ছে নারী এবং শিশুদের ক্ষমতায়ন। এই গল্পটা আপনাদের কে দিল? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানিয়েছে, কোনো পত্র আপনারা দেখেছেন, কোনো চিঠি দেখেছেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এরকম কাউকে ডাকে না তো। উনি যাচ্ছেন ওখানে এক ব্যবসায়ীর আমন্ত্রণে, যে ব্যবসায়ীকে তিনি এখানে বিজনেস সামিটে ডেকে চাফা বিরিয়ানি খাইয়েছিলেন, তিনি একটা ওই পাল্টা আমন্ত্রণ জানিয়েছেন তাকে ওখানে চাফা খাওয়াবেন বলে, যতটুকু আমি শুনেছি। আমরা ওই বিভিন্ন সূত্রের খবর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যাকে ডাকে তারা আগে থেকে বলে দেয় যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর আলোচনার জন্য ডাকা হবে। আমার মনে হয় না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এতটাই গাধা যে ওরা একে ডাকবে। এবার যাদবপুরে তালা ঝোলানোর হুঁশিয়ারি পড়ুয়াদের। সোমবার পর্যন্ত বেঁধে দেওয়া হলো সময়। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অন্দরে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে সোমবার দুপুর 1টার মধ্যে জরুরি ভিত্তিতে কার্যসমিতির বৈঠক ডাকুক কর্তৃপক্ষ। যদি তারা এই অস্থিরতা কাটাতে অপারগ হন, সেক্ষেত্রে সোমবার থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের পথে হাঁটবে পড়ুয়ারা। না, পড়ুয়াদের দাবিটা যথেষ্ট যুক্তিসঙ্গত, কিন্তু তাদের শাটডাউনের পরিকল্পনাটাকে আমি মনে করি না যুক্তিসঙ্গত। হলের বাইরে আমরা পুলিশকে দেখতে পাই, তারা বসে রয়েছেন টোকাটুকি রোধ করার জন্য। তারা নিজেদের পরীক্ষায় টুকে শেষ করে দিচ্ছেন। কি বলবেন? আমি এই জন্য কাউকে দায়ী করবো না। এই জন্য আমি দায়ী করবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যিনি এই মন্ত্রই শিখিয়েছেন যে দুর্নীতি হচ্ছে তোমার একমাত্র উপজীব্য।
দুর্নীতি এবং গুন্ডাবাজি এই দুটো করতে পারলেই তুমি তৃণমূলের খুব কাছের এবং তৃণমূলের নেতা হতে পারবে। সেই জন্য আপনি বলেন আধিকারিক পুলিশ যারা বৃহত্তর সমাজ জীবনে নাকি দুর্নীতি ঠেকাবেন তারাই দুর্নীতি করছেন। কেন তারা জানেন দুর্নীতি না করলেই মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হবেন, সেই জন্য তারা দুর্নীতি করছেন। বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় বলা হয়েছে বেশ কিছু পুলিশ পরীক্ষার্থী টুকলি করছেন, তাই এবার থেকে বই, স্টাডি মেটেরিয়াল, নোট অথবা ইলেকট্রনিক গেজেট যেমন স্মার্ট ওয়াচ বা ঘড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। দেখুন, আমার না একটা ভিন্ন থিওরি আছে। আমি বলি হ্যাঁ, সবাইকে বই খুলে দেওয়া হোক পরীক্ষা হলে, কিন্তু এমন প্রশ্ন করা হোক প্রশ্নকর্তা বুদ্ধিমত্তার সঙ্গে, যাতে বই খুলেই সেখান থেকে টুকলি করা যাবে না, নিজের স্বাধীন চিন্তা প্রয়োগ করতে হবে। পদ্ধতি সেটা চালু করছেন না কেন? সেই মান্ধাতা আমলের পদ্ধতি চলছে। আমি বলি তো ওপেন বুক সিস্টেম হোক না, তাহলে 2-3টে লিগাল প্রবলেম দিন, দেখুন মাথা খারাপ হয়ে যাবে, বই খুঁজে কোথাও পাবে না।